এই ছেলেটির নাম হলো সানি। সে একজন ব্রিলিয়ান্ট আর্টিস্ট হওয়া সত্ত্বেও যখন সে অভাবে সমুদ্রে ডুবে পড়ে তখন সে সিদ্ধান্ত নেয় মারাত্মক এক ক্রাইম করা। নিজ হাতে জাদু দিয়ে সে ভারতীয় 500 টাকার নোট হুবহু জাল করে ফেলে। আর এরপর সে একের পর এক নোট ছাপিয়ে হয়ে ওঠে দেশটির মূল আতঙ্ক। কিভাবে সে জাল নোট বানিয়েছিল আর এর ফলে সে শেষ পর্যন্ত কোন লেভেলে চলে যায় এটা জানতে হলে তোমাদেরকে দেখতে হবে অ্যামাজন প্রাইমে রিলিজ হওয়া ওয়েব সিরিজ ফার্জি। এই ওয়েব সিরিজটা আমার পার্সোনালি অনেক ভালো লেগেছে বিধায় অন্য চ্যানেলেও এক্সপ্লেন থাকা সত্ত্বেও আমার চ্যানেলে এক্সপ্লেন করার লোভ আমি কোনো মতেই সামলাতে পারলাম না। এই ওয়েব সিরিজটায় এতটা পরিমাণ টুইস্ট এবং কাহিনী মারপ্যাচ রয়েছে যেটা তোমার মাথাও ঘুরিয়ে দেবে। তো বেশি পেছাল না বাড়িয়ে আজকে এক্সপ্লেনেশনে যাই। মুভির শুরুতে আমাদেরকে দেখানো হয় কিছু লোক দুজন লোককে চোখ বেঁধে ধরে নিয়ে এসেছে কিছু একটা জিজ্ঞাসাবাদ করার জন্য। একজন লোক তাদেরকে 500 রুপির একটা জাল নোট দেখিয়ে বলে এই নোটটি তোদেরকে কে দিয়েছে। এখানেই আমাদেরকে দেখানো হয় মুভিটির প্রধান ক্যারেক্টার সানি নামের সেই আর্টিস্টকে। আর কেই বা এই জাল নোটগুলো বানিয়েছে সেটা জানতে হলে আমাদেরকে যেতে হবে ফ্ল্যাশব্যাকে। এখানে দেখা যায় সানি আসলে মারাত্মক লেভেলের একজন চিত্রকার। সে যে কোনো কিছুই হুবহু নকল করতে পারে। ভ্যান গো থেকে লিওনার্দো দা ভিঞ্চি সবার আঁকা ছবিগুলোই সে নকল করতে একেবারে ওস্তাদ। কিন্তু এই যুগে কি এমন আর্টিস্টের কোনো কদর আছে? তাই সে এই সকল চিত্রগুলো খুব কম দামে সেল করে তার জীবিকা চালায়। এই পর্যায়ে এসে আমাদের সাথে পরিচয় করানো হয় সানির বেস্ট ফ্রেন্ড ফিরোজের সাথে। চলো তাদের সম্পর্কে কিছু জেনে নেই। সানি এবং ফিরোজ সেই পিচ্ছিকাল থেকে তারা দুজনে বন্ধু ছিল। ছোটবেলা থেকে সানি আঁকা আঁকিতে অনেক ভালো ছিল, কিন্তু হঠাৎ করে একদিন তার বাবা তাকে স্টেশনে রেখেই পালিয়ে যায়। আর এখানে এসে সানির সাথে ফিরোজের পরিচয় হয়। ফিরোজেরও আপন বলতে কেউই ছিল না, তারা আঁকাআঁকি করে তাদের দিনটা পার করে নেয়। হঠাৎ করে সানি জানতে পারে তার আপন বলতে একমাত্র তার নানা আছে, কিন্তু তার নানার সাথে কোনোদিনই তার দেখা হয়নি। হঠাৎ করে একদিন তার নানা জানতে পেরে এই স্টেশনে চলে আসে আর সানিকে এখান থেকে নিয়ে যেতে চায়। সানি জানায় যে তার সাথে ফিরোজকেও নিতে। আর এখানে জানা ভালো তার নানা একজন ভালো আর্টিস্ট। আর এরপরে সানির নানা ফিরোজ এবং সানিকে নিয়ে এখান থেকে চলে যায়। সেই সাথে সানির নানার একটি ক্রান্তি পত্রিকা নামের পত্রিকা অফিস ছিল। সে সেখানে সানিকে নিয়ে আর্টের উপরে দক্ষ বানায় এবং ফিরোজকে প্রিন্টিং এর উপরে দক্ষ বানাতে থাকে। তারা দুজন নিজ নিজ স্থান থেকে তাদের সর্বোচ্চ টাকা দিয়ে এই পত্রিকা অফিসটাকে দাঁড়া করাচ্ছিল। কিন্তু ইন্টারনেট যুগে কে বা এই খবরের কাগজ পড়ে, তাই দিন দিন তাদের পত্রিকা অফিসটি পাহাড় সমতুল্য ঋণে ডুবে যাচ্ছিল। আর সকল পাওনাদাররা যখন 2 মাসে আলটিমেটাম জানায় এই টাকাগুলো ফেরত দেওয়ার জন্য, তখন সানির নানা অনেক টেনশনে পড়ে যায় আর সাথে সাথে সিদ্ধান্ত নেয় এই পত্রিকা অফিসটি বিক্রি করে দিবে। কিন্তু সানি এবং ফিরোজ বলে যেভাবেই হোক এই পাওনা টাকাগুলো পরিশোধ করে আবারও এই পত্রিকা অফিসটাকে আমরা ফেরত আনবো। তারপর তারা ওই পাওনাদারের কাছে চলে যায় এবং রিকোয়েস্ট করতে থাকে যাতে করে তাদেরকে আর কিছুটা টাইম দেওয়া হয় টাকাটি দেওয়ার জন্য, কিন্তু তারা কোনোভাবেই রাজি হচ্ছিল না। তাই সানি এবং ফিরোজ অনেক চিন্তা করা যায় কিভাবে এই টাকাগুলো শোধ করে। এরপর তারা দুজনে বাড়ি ফিরে তাদের সমস্ত কিছু বিক্রি করার জন্য লিস্ট করতে থাকে, কিন্তু তাদের সমস্ত কিছু একত্র করে তাদের পাওনা টাকা 10 ভাগে 1 ভাগ টাকা। পরবর্তীতে ফিরোজ আনিস নামে তার একজন বন্ধুর সাথে সানির পরিচয় করে। যেহেতু সানি কপিতে অনেক বেশি এক্সপার্ট ছিল, তাই সে মানজা নামের একজন ব্যক্তির সাথে তাদের পরিচয় করিয়ে দেয়। আর এই মানজা মূলত যে কোনো ব্র্যান্ড রিলিজ হওয়ার সাথে সাথেই তার ফার্স্ট কপিটি বাজারে সেল করে। এখানে মানজাকে সানির কথা বলে সে বলে কোনো সমস্যা নেই, সানিকে দিয়ে সে কাজ করাবে। ওদিকে সানির মাথায় অন্য খেলা খেলতে থাকে। তার কথা হলো এভাবে টাকা জোগাড় করতে করতে কয়েক বছর লেগে যাবে তাদের। তাই সে নিজ হাতে ভারতীয় 500 রুপির নোট ডিজাইন করে ফিরোজকে দেখিয়ে বলে এই সব কিছু স্যার, চল আমরা ডিরেক্ট টাকা বানানো শুরু করি। এই ডিজাইন দেখে ফিরোজ বলে ওঠে ভাই তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমরা এই ঝামেলার জন্য কি ইনলিগাল কাছে জড়িয়ে যাব? আর টাকা বানানো কি এতটাই সোজা যে স্ক্যাম করলাম আর হয়ে গেল? তাছাড়া পুলিশ যদি আমাদেরকে একবার ধরতে পারে তাহলে আমাদেরকে আর জীবনও জেল থেকে ছাড়বে না। সানি তখন বলে ওঠে এই নোট তো কোনো রক্ত মানুষই গড়া মানুষই বানিয়েছে, তাই না? সানি তখন ফিরোজকে আরো বলে আমি আউটডোর ডিজাইনে এক্সপার্ট আর তুই প্রেস মেশিনে। অত্র অঞ্চলে তোর সে ভালো কালার মিক্সিং অন্য কেউ পারে না। তাই আমরা দুজন মিলে যদি ট্রাই করি তাহলে আমরা অবশ্যই এই ফেক নোটটি বানাতে পারবো। আর যা আমরা জানি না তার জন্য তো সোশ্যাল মিডিয়া রয়েছেই। সানির এইসব কথা শুনে ফিরোজও কনফিউজ হয়ে যায় আর তারা শুরু করে জাল টাকা বানানোর মিশন। ইতিমধ্যে সানি পুরো জাল টাকার উপরে রিসার্চ করে ফেলেছে। 2006 সালের নভেম্বর মাসে ভারত সরকার তাদের 500 এবং 2000 টাকার নোট ব্যাপক হারে ডিমনিটাইজ করে নতুন করে আবার মার্কেটে ছেড়েছে। এখানে তারা আগের নোটে থেকে নতুন নোটে অনেক পরিবর্তন আনে ডিজাইনে এবং সিকিউরিটি ফিচারও অ্যাড করে। এই ডিজাইনের মাঝখানে রয়েছে মহাত্মা গান্ধীর
পেন্টিং পোর্টেড, আর ডান পাশে রয়েছে সেম পোর্টের ওয়াটারমার্ক। এছাড়া এখানে রয়েছে কালার চেঞ্জিং সিকিউরিটি থ্রেড, আর নিচের দিকে রয়েছে কালার চেঞ্জিং কালি দিয়ে 500 রুপি লেখা। এছাড়াও রয়েছে মাইক্রো লেটারের অসংখ্য ডিজাইন, আর গান্ধীজির কলারে রয়েছে মাইক্রো লেটারের ইন্ডিয়া লেখা, যেগুলো হাই রেজলিউশন স্ক্যানার দিয়েও স্ক্যান করা সম্ভব নয়। তাই কোনো ধরনের পূর্ব অভিজ্ঞতা ছাড়া এই ডিজাইনটি করা যেন তেন কথা নয়, কিন্তু অসম্ভবও নয়। এর জন্য কম্পিউটার নয়, প্রয়োজন একজন আর্টিস্ট। আর ডিজাইন কপিতে সানি তো ছোটবেলা থেকে অনেক এক্সপার্ট, তাই সে প্রতিদিন দিনরাত এক করে সে একটা খসড়া ডিজাইন করে এবং একটা ফেক নোট তৈরি করে ফেলে। ডিজাইন তো এখানে হয়ে গেল, এখন দরকার প্রিন্টিং এর। আর প্রিন্টিং এ বস ফিরোজ তো রয়েছেই। প্রিন্টিং এর জন্য প্রথমে একটি দরকার মাস্টার ট্যাঙ্ক, এরপরে একটি ফিক্সিং করা, এরপর দরকার কালার শিফটিং। সেটাকে হাই রেজলিউশন প্রিন্টিং দেওয়ার জন্য সেটি করতে হয় ট্রে, এবং পারফেক্ট রেজাল্ট করার জন্য তাকে করতে হবে পিঙ্ক। তারপরে পুরোটা ক্লিন করার পরে মিলে যাবে পারফেক্ট ডাইস। আর এবারের পালা কালার করার, কিন্তু তাদের কাছে সেই পুরাতন আমলের প্রিন্টার রয়েছে যেটা দিয়ে শুধুমাত্র একবারে একটা কালি প্রিন্ট করা যায়। তাই তারা 4বার করে 4টা কালি প্রিন্ট করে তাদের কাজগুলো সেরে নেয়। আর প্রিন্টিং এর পরে শুরু হয় কাটিং। এখানে শুধু কালার শিফটিং পেপার লাগানো বাকি, তাই তারা 10 টাকা দিয়ে কালার শিফটিং পেপার এনে তাদের কাজটি চালিয়ে নেয়। এখন দরকার শুধুমাত্র সিরিয়াল নাম্বার বসানো। একই নাম্বার যদি সব নোটে হয় তাহলে তো বিপদ। তারা প্রতিটা নোটে আলাদা আলাদা সিরিয়াল নাম্বার বসাতে থাকে। এরপর তাদের তৈরি হয়ে যায় পুরো আসল নোটের মতো দেখতে, তাদের তৈরি কাঁচা হাতের পাকা নোট। কিন্তু তারা যদি এরকম স্ট্রেট নোট সরাসরি দোকানদারের কাছে ফরওয়ার্ড করে তাহলে তারা ধরা খেয়ে যেতে পারে। তার কারণে তারা প্রথমে এই নোটগুলো মুছড়ায়, এরপরে এটা চায়ের মধ্যে ডুবিয়ে শুকিয়ে নেয় পরে, যার ফলে তাদের জাল নোটগুলো তৈরি হয়ে যায়। এরপরে পালা এই ফেক নোট চালানোর। আর এরপরে ফিরোজ একটা 500 রুপি নোট নিয়ে চলে যায় একটা লিকুইড শপে বিয়ার কেনার জন্য, কিন্তু দোকানদার সঙ্গে সঙ্গে ওই নোটটি হাতে নিয়ে বুঝতে পারে যে এই নোটটি ফেক। সঙ্গে সঙ্গে ওখানকার থাকা লোকগুলো তাদেরকে ধাওয়ানি দেয় এবং ওখান থেকে তারা কোনো মতে তাদের জীবনটা নিয়ে এবার মতো বেঁচে ফেরে। এরপরে তারা প্রেসে ফেরে সব নোটগুলো পুড়িয়ে ফেলে, কিন্তু সানি এখানে ঠিকই বের করে ফেলে এই আসল নোটগুলো যতই না পারফেক্ট দেখাক, মানুষ কন্টিনিউয়াসলি হাতে নিতে নিতে যে নোটটা কিভাবে ফিল হয় এটা বুঝে গেছে। তাই এই নোট যদি হাতে ধরার পর যদি ফিল না হয় তাহলে এই নোটগুলো চালানো কোনোভাবেই সম্ভব নয়। তাই তাদের এখনকার কাজ হলো এমন পেপার খুঁজে বের করা যেটা আসল নোটের মতোই হাতে নিলে ফিল দেবে। দুজনেই এবার বিভিন্ন জায়গায় গিয়ে খোঁজা শুরু করে সেই টাইপের কাগজ, কিন্তু কোথাও তারা ওই কাগজগুলো খুঁজে পায় না। এরপরে হঠাৎ করে একদিন সানি একটা ম্যাগাজিনের 2টা পৃষ্ঠা একত্র করে বুঝতে পারে যে এই 2টা পৃষ্ঠা একত্র করলে তাদের টাকার মতো ফিল দেবে। প্ল্যান হলো ওই কাগজ দিয়ে তাদের জাল নোটগুলো বানাবে। তারপর তাদের কথা মতো তারা ওই কাগজটা ম্যানেজ করে ফেলে এবং জাল নোটগুলো ছাপাতে শুরু করে। আর্টের জাদু আর ফিরোজের হাতের স্পর্শ দিয়ে এই জাল নোটটা তৈরি হয়ে যায়। এবার এই জাল নোটটা তৈরি মার্কেটে ছাড়ার জন্য। আর সবার শেষে তাদের চায় ডুবানো ফর্মুলাটা দিয়ে তাদের নকল নোটগুলো বানানোর প্রক্রিয়া সম্পূর্ণ করে। এরপর তারা দুজন এই জাল টাকা নিয়ে তারা অন্য একটা দোকানে হাজির হয়ে যায় সিকরা কেনার জন্য। তারা যখন দোকানদারকে ওই টাকাটা দিয়েছিল তখন ফিরোজ সানি হাতটি পিছন দিয়ে ধরেছিল, কারণ যদি দোকানদার ধাওয়ানি দেয় তার জন্য তাকে এক টান মেয়ে তারা ভেঙে যেতে পারে এখান থেকে। কিন্তু অবাক করে দেওয়ার ব্যাপার হলো যে দোকানদারকে চোখ ফাঁকি দিয়ে ওই জাল নোট দিয়ে তারা 1 বোতল বিয়ার পেয়ে যায়। এই অসামান্য খুশি পেয়ে তারা তো দুজনে খুশিতে নাচতেছিল অটোর ভিতরে। অবশেষে তারা আসল উপায়ে নকল নোট বানাতে সক্ষম হয়। এখানে আমাদেরকে মুভিটি সিন শিফট করে নেপাল নিয়ে যাওয়া হয়, যেখানে স্পেশাল একটা পুলিশ ইন্সপেক্টরকে দেখানো হয় যে কিনা মনসুর দালাল নামে ইন্ডিয়ার সবচেয়ে বড় কাউন্টারফিটিং, যে কিনা জাল টাকা মূল হোতা, তাকে ধরতে এসেছিল। মনসুর এখানে একটা গোপন মিটিংয়ে আসলে মাইকেল নেপালি পুলিশের সহায়তা মনসুরকে ধরে ফেলে, কিন্তু দেখা যায় তাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার সময় মনসুরের দলবলে লোকেরা এসে তাকে পুলিশের কাছ থেকে বাঁচিয়ে নিয়ে এখান থেকে চলে যায়। এখানে মাইকেল 6 বছর ধরে মনসুরকে ধরার ট্রাই করছিল, কিন্তু প্রতিবারই এমনটাই ঘটে। কিন্তু মুভির শুরুতে সানি এবং ফিরোজকে যে জেরা করছিল সে আসলে মনসুর দালালই ছিল। সে তাদেরকে জিজ্ঞাসা করে তোদেরকে এই নোট কে দিয়েছে আর তোদের মূল সাপ্লাইয়ারকে। আসলে তার পারমিশন ছাড়া এই পুরো ইন্ডিয়াতে জাল নোটের ব্যবসা কেউই করতে পারে না। তোমার মনে একটা প্রশ্ন আসতে পারে সানি এখানে কেনই বা ধরা খেলো। তো মুভিটি দেখতে থাকো, আস্তে আস্তে সম্পূর্ণ মুভিটি। এরপরে আমাদেরকে মেঘা নামে একটা মেয়েকে দেখানো হয় যেখানে ধানজক্স নামের একটি মেশিনে প্রেজেন্টেশন দিচ্ছিল। আসলে এই
মেশিনটি যে কোনো ধরনের জাল নোট শনাক্ত করতে পারে। সে এই প্রেজেন্টেশনে জানায় এই মেশিনটি যে কোনো জায়গায় ইনস্টল করলে মোবাইল, কম্পিউটার এমনকি যে কোনো ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে এই ডিভাইসটি কন্ট্রোল করা যাবে। কিন্তু সেখানকার ম্যানেজার এইসব বিষয়ে কোনো ধরনের ইন্টারেস্ট দেখায় না। আর এই সেম সেমিনারে এসে মাইকেল উপস্থিত হয়। আসলে মাইকেলের একটি দক্ষ টিম দরকার ছিল এই কাউন্টারফিটিং চক্রটি ধরার জন্য। তাই সে মিনিস্টারের কাছে বারবার করে রিকোয়েস্ট করে তাকে একটা টিম দেওয়ার জন্য। কিন্তু মিনিস্টার সরাসরি জানিয়ে দেয় এই জাল নোটের বাইরেও অনেক কাজ আছে, তুমি সেগুলো করো, তোমাকে কোনো টিম দেওয়া হবে না। যার কারণে সে ওখান থেকে বাধ্য হয়ে চলে যায়। এরপরে সে রাতের বেলা ড্রিঙ্ক করে এবং মিনিস্টারের কিছু সেভি নোট পিক্স তাকে সেন্ড করে ব্ল্যাকমেল করতে শুরু করে। তো ওই পিকচারগুলো দেখে মান-সম্মানের ভয়ে সে তাকে একটা দক্ষ টিম প্রোভাইড করে। অন্যদিকে দেখা যায় সানি এবং ফিরোজ মিলে যে জাল নোট বানিয়েছিল সেটা তার বন্ধু আনিসকে দেখায়। তার বন্ধু এই নোট দেখে বলে, আরে তুই কি নোট পয়দা করছিস রে বন্ধু, এটা যে আসল না নকল সেটা একেবারে বোঝাই যাচ্ছে না। এরপরে সে একটা পার্টির খোঁজ দেয় যে কিনা ফেক নোটের সাপ্লাইয়ার। এরপরে ওখানে সানি এবং ফিরোজ গিয়ে উপস্থিত হয় ডিল করার জন্য। সে যখন ডিলারের সাথে এই জাল নোট নিয়ে ডিল করছিল, ওই ডিলের কোনো ধরনের ইন্টারেস্ট দেখাচ্ছিল না এই নোটের উপরে। এরপরে সানি একটা 500 টাকা অরিজিনাল নোট এবং এই নকল নোটটি মিক্সিং করে দেয়, কিন্তু ওই ডিলার কোনোভাবেই খুঁজে পায় না যে কোনটা আসল নোট এবং নকল নোট। এরপরে ওই ডিলার সানিদের এমন কনফিডেন্স দেখে তাদেরকে প্রতি 500 টাকা নোট পিছু 150 রিয়েল মানি করে অফার করে এবং সঙ্গে সঙ্গে সে 2 কোটি টাকার অর্ডারও দিয়ে দেয়। সানি এত বড় অর্ডার পেয়ে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায় এবং ডিলটি কনফার্ম করে ফেলে। ডিলার যখন সানির নামটি জানতে চায় সে তাকে আর্টিস্ট বলে সম্বোধন করে, তার নাম আর্টিস্ট। কিন্তু তাদেরকে এই পুরো ডিলটি 2 সপ্তাহের মধ্যে কমপ্লিট করার ছিল। আর এত কম সময়ের মধ্যে এত বড় ডিল কিভাবে তারা কমপ্লিট করবে, তাদের তো আরও জনগণ এবং প্রেস মেশিনের প্রয়োজন। তাই তারা বাধ্য হয়ে অনেক পুরনো এই তাদের কোম্পানির একজন বিশ্বস্ত কর্মচারী ইয়াসির চাচাকে তাদের সম্পূর্ণ প্ল্যানটি খুলে বলে। কিন্তু ইয়াসির চাচা সানি এমন কথা শুনে সে রেগে ফেটে পড়ে, কারণ তার নানা যদি এমন কথা জানতে পারে তাহলে তাদেরকে এখান থেকে বের করে দেবে। কিন্তু ইয়াসির চাচাকে যখন সানি তার হাতের আর্টের কারিশমাটি দেখায় তখন ইয়াসির চাচা ধরতে পারে না এই নোট কিভাবে নকল হতে পারে। তারপরে ইয়াসির চাচাও কনভিন্স হয়ে যায় তার সাথে এই জাল নোটটি বানানোর জন্য। ইয়াসির চাচা এরপরে জানায় তাদেরকে যদি ক্রান্তি পত্রিকার মধ্যে বসে এই কাজটি করতে হয় তাহলে তাদেরকে রাতের বেলা এই কাজটি করতে হবে, কারণ সকল চোখের আড়ালে এই কাজটি করা দরকার। এছাড়া ইয়াসির চাচা আরও জানায় তাদের কিছু ক্যাশ টাকা প্রয়োজন, যেটা দিয়ে তারা কিছু মেশিনারি কিনবে যার পরিমাণ ছিল 10 লক্ষ টাকা। এরপর তারা দুজন ওই লোন পার্টির কাছে আবারও চলে যায় যারা তাদেরকে ইতিমধ্যে আরও লোন দিয়ে রেখেছিল। তারা তাদেরকে বলে, আমাদের 10 লক্ষ টাকা লোন দরকার, আমরা তোমাদেরকে 2 সপ্তাহের মধ্যে ফেরত দেবো, তা আবার হাই ইন্টারেস্টে। এবার ওই লোন পার্টি রাজি হয়ে যায় এবং তাদেরকে লোন দিয়ে দেয়। তারপর তারা সকল মেশিনারি কিনে তাদের ফ্যাক্টরিতে নিয়ে আসে। কিন্তু এখানে মেইন সমস্যা হলো পেপার। এই নোট বানানোর জন্য তাদেরকে 45 GSML এর পেপার দরকার, কিন্তু এত পরিমাণের পেপার তারা কোথায় পাবে? এরপরে ফিরোজ একটা পেপার কোম্পানিতে ফোন দেয়, কিন্তু সে জানায় এই পেপারটি রেস্ট্রিক্টেড, এই পেপারটি নিতে হলে নাম, আইডি কার্ড এবং কোম্পানির ট্রেড লাইসেন্স লাগবে। যেহেতু তাদের কাছে কোনো কিছুই নেই তাই তাদের হাতে একটা উপায় খোলা আছে, সেটা হলো ওই পেপার কোম্পানিতে ডাকাতি করা। এখানে ফিরোজ এই ডাকাতিটি করার জন্য তার ক্লোজ বন্ধু আনিসের সহায়তা নেয় এবং আনিস তার পুরো গ্যাং নিয়ে পেপার কোম্পানিতে রেড দেয়। এরপর তারা 45 GSML এর পেপারগুলো খুঁজতে থাকে আর এক পর্যায়ে গিয়ে তারা সেটা পেয়েও যায়। কিন্তু সানি বুদ্ধিমানি করে এখানকার থাকা সকল ধরনের GSML এর পেপারগুলো নিয়ে যায় যাতে করে কেউ সন্দেহ না করতে পারে যে এই ডাকাতির পিছনে জাল টাকা ছাপানো কারো হাত আছে। এরপরে তারা শুরু করে ব্যাপক হারে জাল টাকা ছাপানো। তাদের কাছে রয়েছে আধুনিক সব প্রযুক্তি, তাই তারা অতি দ্রুতই তাদের ডেলিভারি 2 কোটি টাকা তৈরি করে ফেলে এবং সেটাকে ডেলিভারি দিয়ে তাদের আসল এবং পাওনা টাকা তারা বুঝে নেয়। এদের কাজ দেখে ডিলার সানিকে আরও অর্ডার দিতে থাকে এবং তার নিয়মিত কাস্টমার হয়ে যায়, যার কারণে সানি এবং ফিরোজ হাজার হাজার জাল নোট ছাপাতে শুরু করে। তাদের সব চাহিদা মিটে যাওয়ার পরে তারা ওই ফেক নোট দিয়ে তাদের পাওনাদারের টাকা ফিরিয়ে দেয় এবং তাদের ক্রান্তি পত্রিকার দলিল তারা ফিরিয়ে আনে এবং তার নানার হাতে ওই দলিলটি উঠিয়ে দেয়। তারা এত দ্রুত টাকা পরিশোধ করে দিয়েছে দেখে তার নানা তাদের উপরে সন্দেহ হতে থাকে। তারা তাদের নানাকে কোনো মতে সামলে নিতে সক্ষম হয়। এরপর মুভিটির দৃশ্য চেঞ্জ করে নিয়ে যাওয়া হয় একটি রেস্টুরেন্টে, যেখানে সানি তার গার্লফ্রেন্ডকে নিয়ে খেতে এসেছে। সে তখন তার কাছে থাকা জাল টাকা দিয়ে খাবারের বিল পে করে চলে যায়, কিন্তু ওই রেস্টুরেন্টে উপস্থিত ছিল সফটওয়্যার ইঞ্জিনিয়ার মেঘা। ওই জাল টাকা গিয়ে পড়ে সেই মেঘার হাতে। মেঘা টাকাটি হাতে নিয়ে বুঝতে পারে যে এইটা তো আসলে জাল টাকা, এই টাকা তার কাছে কোথা থেকে এলো। সে কোনোভাবে বুঝতে পারে না এই টাকা জাল কিভাবে হয়, হুবহু আসল টাকার মতো দেখতে। সে বাড়ি ফিরে তার যে ধনরক্ষক মেশিনটি
মেশিনটা আছে যে একটা টাকা ডিটেকটিভ জালটাকে ধরতে পারে সেই মেশিন তৈরি করেছিল, সেই মেশিন দিয়ে দেখা যাচ্ছে সেই মেশিন পর্যন্ত এইটাকে ডিটেকটিভ করতে পারছে না, কারণ এই জাল নোটটা এতটা পরিমাণ পারফেক্ট এবং সিকিউরিটি থ্রেডগুলো এতটা পরিমাণে মেনে তৈরি করা ভাবেই তার মেশিন পর্যন্ত এই টাকাটি ধরতে পারতেছে না। সে পরবর্তীতে ল্যাবরেটরিতে নিয়ে পরীক্ষা করে দেখে এটা আসলে একটা স্যান্ডউইচ নোট। আসলে দুইটা কাগজের পাতাকে একসাথে জুড়ে দিয়ে এই নোটটা তৈরি করা হয়, যাকে বলে স্যান্ডউইচ নোট। এই গ্যাং আসলে মার্কেটে নতুন, তাই তাদের কাছে কোনো দামি ইকুইপমেন্ট নাই, যার কারণে তারা স্যান্ডউইচ নোট বানাচ্ছে। অন্যদিকে আমাদেরকে মাইকেলকে দেখানো হয় সে একটা টিম পেয়ে অনেক খুশি। সে সকলের উদ্দেশ্যে জানায় এই জাল নোট যদি আসল মার্কেটে না ঢুকতে পারে তাহলে এই জাল নোটের কোনোই দাম নেই, তাই আমাদের সকলেরই দায়িত্ব মার্কেটে জাল নোটগুলো ঢুকার আগে এগুলো বন্ধ করা। সকলকে সে আরো বলে আমাদের মেইন টার্গেট হলো মনসুর দালাল এবং সাথে রয়েছে জিতু কাকা আর তাদের মেইন ডিস্ট্রিবিউটর বিলাল। এবার এদেরকে টার্গেট বানিয়ে এই টিমটি নেমে পড়ে মাঠে। এদিকে আবার মেঘা দেখে তার বানানো নতুন ডিভাইসটি নিয়ে সরকার কোনো ধরনের মাথা ঘামাচ্ছে না, তাই সে ফ্রাস্ট্রেটেড হয়ে মাইকেলকে মেইল করে তার টিমে জয়েন হওয়ার জন্য। মাইকেলও মেঘার ট্যালেন্ট দেখে তাকে তাদের টিমে নিয়ে নেয়। এদিকে আবার সানিদের কাছে বিশাল একটি অর্ডার আসে তাদেরই পাশের স্টেটের এমএলএর কাছ থেকে। আসলে সে এই জাল টাকা দিয়ে তার নির্বাচনের কাজটি চালাতে চাচ্ছে। ডিলারের মাধ্যমে সে আর্টিস্টকে নক দেয় এবং সে আর্টিস্টের সাথে সামনাসামনি দেখা করতে চায়। সামনাসামনি দেখা করে সে বলে তার 20 কোটি রুপি প্রয়োজন, কিন্তু সমস্যা হলো এইটাই তাদেরকে এই টাকাটি নিজেদেরকেই ডেলিভারি দিতে হবে, তা আবার সুরাটে গিয়ে। এই কথা শুনে আর্টিস্ট সঙ্গে সঙ্গে বারণ করে দেয়, কিন্তু কাঁচা টাকার লোভ তো আর সামলানো যায় না, তাই এক পর্যায়ে গিয়ে আর্টিস্ট রাজি হয়ে যায় এই ডিলটি করার জন্য। এরপরে টাকা চাপানো হয়ে গেলে ফিরোজ এবং সানি একটা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে সুরাটের উদ্দেশ্যে। পথের মধ্যে পুলিশ রেড দিতে পারে, যার কারণে সানি আগে থাকতেই বুদ্ধিমানি করে গাড়ির ভিতরে কিছু বিদেশি মদ রেখে দিয়েছিল, যার কারণে পুলিশ ওটা নিয়ে যেন ক্যাচাল করে। আর হয়ও ঠিক ওটাই, পুলিশ তাদের কাছ থেকে 30,000 টাকা জরিমানা করে তাদেরকে ছেড়ে দেয়, যার ফলে তারাও হাসতে খেলতে জাল নোটগুলো ক্লায়েন্টের কাছে গিয়ে পৌঁছে দেয়। এই ডিলটি ফাইনাল করার পরে তারা দুজন হাসতে খেলতে পার্টি করতে থাকে, কিন্তু তাদের এই খুশি বেশিক্ষণ থাকে না, যখন তারা জানতে পারে তাদের নানা তাদের এই কুকর্মের কথা জেনে গিয়েছে সবটাই, যার কারণে সে সানি এবং ফিরোজের উপরে রাগ করে তাদের দুজনকে এই ক্রান্তি পত্রিকা থেকে বের করে দেয়। এখান থেকে বের হয়ে সানি তার আগের পেশায় আবারও নেমে পড়ে, মানে আর্ট কপি করার পেশাটায়। এরপরে তার সাথে ইয়াসি চাচা দেখা করতে আসলে সে জানায় এই সকল কুকর্ম করার পর তার মধ্যে কেমন জানি গিল্ট ফিল হচ্ছে না। আসলে কাঁচা টাকার লোভ তো তাকে পেয়ে বসেছে, কেউ কি টাকার লোভ ভুলতে পারে? তো যাই হোক, এরপরে হঠাৎ করে একদিন শোনা যায় সানির নানাকে খুঁজে পাওয়া যায়। যখন তারা পুলিশের কাছে কমপ্লেন করে তখন পুলিশ তৎক্ষণাৎ অ্যাকশন নেয় না, যার কারণে সানি পুলিশের উপর চড়াও, যার ফলে তাদেরকে পুলিশ ধরে নিয়ে যায়। এরপরে ইয়াসি চাচা এসে তাদেরকে ছাড়ায় এবং তাদেরকে আরো জানায় তার নানা ইতিমধ্যে ফিরে এসে। আসলে ইদানিং তার নানার ভুলে যাওয়ার রোগ হয়েছে, যার কারণে কিছুদিন আগে করা তাদের কুকর্মের কথা সে ভুলে গিয়েছে। আর এই সুযোগে সানিও পণ করে বসে সে এই ইনলিগাল কাজটি ছেড়ে দেবে আর এইসব ধরনের কোনো কাজ করবে না, তাই সে এরপর থেকে সানি এবং ফিরোজ আবারও তাদের ক্রান্তি পত্রিকায় কাজ করা শুরু করে দেয়। অন্যদিকে আবার মেঘা বানানো ধনজস্টর মেশিনটি এই দেশের মিনিস্ট্রি অ্যাপ্রুভাল পেয়ে যায়, যার কারণে সারা দেশে বিভিন্ন ধরনের ব্যাংক এবং নানা ধরনের যে ক্যাশ কাউন্টারগুলো রয়েছে সেসব জায়গায় ইনস্টল করে অ্যাপ্রুভাল পেয়ে যায়, যার কারণে বিভিন্ন স্থান থেকে খোঁজ পেতে থাকে জাল নোট ধরা পড়েছে বা জাল নোট ছাপানো হয়েছে, জাল নোট ধরা পড়েছে এই মেশিনে, ইটিসি ইটিসি। মেঘা বানানো মেশিনটি সঠিকভাবে কাজ করছে বলে সবাই তাকে অ্যাপ্রিসিয়েট করে এবং তার ভাবে অবশেষে এই কাউন্টার ফিটিং চক্রকে থামানো গিয়েছে। অন্যদিকে আমাদেরকে দুবাই নিয়ে গিয়ে মনসুর দালালকে দেখানো হয় বেচারা ধান্দাটি ইতিমধ্যে বন্ধ হয়ে যাওয়ার জোগাড়, কারণ এই মেশিনটির কারণে সকল জায়গা থেকে যে এই জাল নোট ধরা পড়ছে, যার কারণে কোনো পার্টি তার কাছ থেকে টাকা নিতে চাচ্ছে না। কিন্তু ঠিক তখনই মনসুর দালালকে জিতু কাকা একটি নোট দেখিয়ে বলে দেখো এই নোটটি আর্টিস্ট নামের একটি ছেলে বানিয়েছে, এই নোটটাকে এই মেশিনও ডিটেক্ট করতে পারবে না। এই নোটটি দেখার পরে মনসুর দালাল বলে এই আর্টিস্টকে তো আমার চাই, যার ফলে সে পরের দিনই তার লোকদেরকে পাঠিয়ে দেয় ইন্ডিয়াতে সানি এবং ফিরোজকে ধরে আনার জন্য। আর্টিস্টকে মনসুরের কাছে আনার পরে সে তাকে একটি 2000 টাকার নোট দেখিয়ে বলে বলতো এই নোটটাতে কি সমস্যা আছে? সানি নোটটা দেখে বলে নোটের কাগজ তো একেবারে টপ ক্লাস, কিন্তু এ জায়গায় যে সিকিউরিটি থ্রেটের জন্য যে ওয়াটারমার্কটি ব্যবহার করা হয়েছে তাতে ঝামেলা, এর জন্য কম্পিউটার নয় আর্টিস্টের হাতে ছোঁয়া প্রয়োজন। এই সব শুনে মনসুর ইমপ্রেস হয়ে যায় আর আর্টিস্টকে তার সাথে কাজ করতে অফার। মনসুর তখন আর্টিস্টকে বলে আমার কাছে আছে পৃথিবীর হাইটেক গ্যাজেট আর তোমার কাছে আছে হাতের জাদু, আমরা দুজন যদি একসাথে মিলে কাজ করি তাহলে আমাদেরকে পৃথিবীর কেউই থামাতে পারবে না। কিন্তু সানি জানায় সে ইতিমধ্যে এই কাজটি ছেড়ে বেরিয়ে এসেছে, কিন্তু মনসুর যখন তাকে কিছু হুমকি দামকি এবং টাকা লোভ দেখায় তখন সে রাজি হয়ে যায় এই কাজটি করার জন্য। এরপর তাদের শুরু হয় 2000 নোট রুপি ছাপানোর মিশন।
আসলে এই 2000 টাকার নোটটি কপি করা এক প্রকার অসম্ভব, কিন্তু এই নোটটি তো কোনো রক্ত মাংস করা মানুষই বানিয়েছে। সো এই আর্টিস্টের কাছে কোনো কিছু অসম্ভব। আর ফিরোজ এখানে নতুন প্রেস মেশিন দেখে সেগুলো অপলোড করা শুরু করে, আর একের পর এক তারা টেস্টিং চালাতে থাকে, কিন্তু প্রতিবারই তারা ফেল হয়ে যায়। কিন্তু শেষমেশ এক পর্যায়ে গিয়ে তারা এই মিশনে সাকসেস হয়ে যায়। তো বন্ধুরা, এরপর কি হয়েছিল এটা জানার জন্য ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কারণ আমরা এই ভিডিওটা সেকেন্ড পার্ট আনতে চলেছি। তো সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজে এবং পরিবারের খেয়াল রেখো। আল্লাহ হাফেজ।